আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের ক্লাসের শুরুতেই তোমাদেরকে জানাই অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের ক্লাসে আমি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় যে ডেবিট ভাউচার এবং ক্রেডিট ভাউচার আছে সেটা নিয়ে আলোচনা করব। ডেবিট ভাউচার কেন প্রস্তুত করতে হয়, কখন প্রস্তুত করতে হয়, ক্রেডিট ভাউচার কেন প্রস্তুত করতে হয়, কখন প্রস্তুত করতে হয়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। চলো প্রথমে আমরা ডেবিট ভাউচার কি এবং কখন প্রস্তুত করতে হয় সেটা জানি। তোমরা আমার বোর্ডে খেয়াল করলে প্রথমে দেখতে পারবা আমি এখানে লিখেছি ডেবিট ভাউচার। আচ্ছা, ডেবিট ভাউচারটা কখন প্রস্তুত করতে হয় বা ডেবিট ভাউচারটা কি? পণ্য ক্রয় অথবা কোনো খরচ বা ব্যয় হলে ডেবিট ভাউচার প্রস্তুত করা হয়। অর্থাৎ আমাদের প্রতিষ্ঠানে যখন কোনো ব্যয় সংগঠিত হবে, অর্থাৎ যেই তারিখে ব্যয়টা সংগঠিত হবে সেই তারিখে তোমার ডেবিট ভাউচার প্রস্তুত করতে হবে। তো ডেবিট ভাউচার প্রস্তুত করলে তোমার ছকটা কেমন হবে সেটা দেখো। আমাদের ডেবিট ভাউচারের নমুনা ছকটা হচ্ছে, আমাদের প্রথমে একটা বক্স আঁকতে হবে। বক্সের ঠিক মিডলে তুমি যেই প্রতিষ্ঠানের অঙ্ক করবা সেই প্রতিষ্ঠানের নাম লিখবা, তারপর তার নিচের ঠিক ঠিকানাটা লিখবা, তার হাতের বাম পাশে তুমি লিখবা ডেবিট ভাউচার নং, তারপর লিখবা হিসাব খাতের নাম, ঠিক ডান পাশে এই লেখাটা ঠিক ডান পাশে লিখবা তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা। তারপরে আবার একটা তুমি ছোট বক্স আঁকবা, বক্সের ভিতরে বক্স, সেখানে কি লিখবা ক্রমিক নং, তারপর খরচের বিবরণ। তোমাকে কি বলেছি, খরচ হলে যেই তারিখে আমাদের খরচ হবে সেই তারিখে ডেবিট ভাউচার প্রস্তুত করতে হয়, তাহলে এখানে কি হবে খরচের বিবরণ। তারপর এখানে টাকা লিখবা, এই বক্সটার ঠিক নিচে তুমি লিখবা টাকা কথায়। তারপর এই টাকা কথার নিচে চারজন স্বাক্ষর দিতে হয়। সেই চারজনের স্বাক্ষর কি, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর। তো এটা ছিল ডেবিট ভাউচারের নমুনা ছক। তো আমরা চলো এখন একটা উদাহরণের মাধ্যমে এই ডেবিট ভাউচারটা প্রস্তুত করি। দেখো এখানে আমি একটা উদ্দীপক বা একটা উদাহরণ লিখেছি, সেটা হচ্ছে রহিম ট্রেডার্সের লেনদেন সমূহ নিম্নরূপ। 2017 সালের জানুয়ারির 5 তারিখ বলা আছে কর্মচারীর বেতন প্রদান 12,000 টাকা এবং ভাউচার নং 11। দেখো 5 তারিখে কর্মচারীর বেতন দিয়েছে। একটা প্রতিষ্ঠান যদি বেতন দেয় তাহলে তার প্রতিষ্ঠান থেকে এই নগদ টাকাটা দিতে হয়, আর টাকাটা চলে গেলে কি হয়, প্রতিষ্ঠানের ব্যয়। অর্থাৎ ভাইয়া এই 5 তারিখে বেতনটা দেওয়ার কারণে একটা ব্যয় সংঘটিত হয়েছে। আবার তুমি যদি দেখো জানুয়ারি 8 তারিখ বলছে পণ্য বিক্রয় 50,000 টাকা, কারবারি বাটা 10%, ভাউচার নং হচ্ছে 12। আচ্ছা, কোনো প্রতিষ্ঠানে পণ্য যদি বিক্রয় করে তাহলে টাকা আসে, অর্থাৎ কি হয় ভাইয়া, আয় হয়। তাহলে তোমাকে প্রথমে যদি আমি বলি ডেবিট ভাউচার প্রস্তুত করো, তাহলে তুমি কোন তারিখে করবা, ব্যয় কোন তারিখে হয়েছে, ব্যয় হয়েছে জানুয়ারি 5 তারিখ, অর্থাৎ তুমি 5 তারিখে ডেবিট ভাউচার প্রস্তুত করবা। তাহলে আমরা চলো 5 তারিখে ডেবিট ভাউচার প্রস্তুত করি। তাহলে যেহেতু 5 তারিখ ব্যয় হয়েছে তাহলে আমরা এই প্রতিষ্ঠানের নামটা আগে লিখবো। দেখো এই প্রতিষ্ঠানের নাম কি, রহিম ট্রেডার্স। তার জন্য আমরা এখানে লিখছি রহিম ট্রেডার্স, তার নিচে ঠিকানা লিখতে হয়। কিন্তু আমি যে উদাহরণটা দিয়েছি সেখানে তো কোনো ঠিকানা দেওয়া নাই, তার জন্য আমি এখানে ফাঁকা রাখবো। যদি কোনো অঙ্কে ঠিকানা দেওয়া থাকে তোমরা ঠিকানাটা লিখবা। ওকে, ঠিক তার বাম পাশে আমাদের লিখতে হবে ডেবিট ভাউচার নং। দেখো এই যে 5 তারিখে এখানে একটা ভাউচার নং দেওয়া আছে 11, তো আমি এখানে ডেবিট ভাউচার নং কি দিব, 11 দিব। ওকে, তোমার বইয়ে বা অঙ্কে যেই ডেবিট ভাউচার নংটা দেওয়া থাকবে তুমি সেটাই বসাবো। এরপর হিসাব খাতের নাম, এই যে 5 তারিখে আমার কোন কারণে কোন হিসাবে ব্যয় হয়েছে, আমি 5 তারিখে কি দিয়েছি, কর্মচারীর বেতন দিয়েছি, তাহলে আমার হিসাব খাতের নাম হবে বেতন হিসাব, বেতন হিসাব। ওকে, বুঝতে পেরেছো? আচ্ছা, আমার হিসাব খাতের নাম হবে বেতন হিসাব। আচ্ছা, তুমি যদি ক্রয় বাবদ কোনো ব্যয় করতো তাহলে এই হিসাব খাতের নাম হতো ক্রয় হিসাব। তুমি যদি কারো বা ভাড়া প্রদান করতা বাসার বা অফিসের, তাহলে এই হিসাব খাতের নাম হতো ভাড়া হিসাব। তারপরে আমাদের কি লিখতে হবে, তার ঠিক ডান পাশে তারিখ লিখতে হবে। আচ্ছা ভাই, আমরা কত তারিখে ডেবিট ভাউচার প্রস্তুত করতেছি, জানুয়ারির 5 তারিখ, তাহলে আমরা জানুয়ারির 5 তারিখ লিখবো। এখানে কি লিখবো, জানুয়ারি 5 জানুয়ারি লিখবো। 5 জানুয়ারি লিখতে পারি আমরা 5 জানুয়ারি 2017।
ঠিক আছে, আমরা এখানে লিখতে পারি কি 5 জানুয়ারি 2017, 5 জানুয়ারি 2017, এইভাবে আমরা তারিখটা লিখতে পারি। তারপর গ্রহণকারীর নাম। গ্রহণকারীর নাম মানে তুমি যে ব্যয়টা করছো এই ব্যয়ের টাকাটা কে গ্রহণ করছে তার নাম লিখতে হয়। ধরো এখানে কর্মচারী বেতন দেওয়া হলো, এখানে তো কর্মচারীর নাম লেখা নেই। যদি বলা হয়তো লিটন নামে একজন কর্মচারীকে বেতন দেওয়া হলো, তখন তুমি এখানে গ্রহণকারীর নাম লিখতে লিটন। যেহেতু এখানে কারো নাম দেওয়া নাই তার জন্য আমরা গ্রহণকারীর নাম লিখবো না, এখানে ফাঁকা রাখবো। এরপর হচ্ছে ঠিকানা। এই যে যে গ্রহণ করবে টাকাটা তার যদি কোনো ঠিকানা দেওয়া থাকে তাহলে এখানে ঠিকানা লিখতে হয়, কিন্তু আমার এই অঙ্কে কোনো ঠিকানা দেওয়া নাই তার জন্য আমরা লিখবো না। তারিখটা লেখা হলে তারপর হচ্ছে আমার এই বক্সের কাজটা করতে হবে। আমার এখানে প্রথমে দেওয়া হচ্ছে ক্রমিক নং। আমি যে অঙ্কটা করব সেখানে আমার দেখতে হবে খরচ টোটাল কয়টা। আমি যে উদাহরণটা দিচ্ছি আমি এখানে একটাই খরচ লিখছি, তার জন্য আমি এখানে প্রথমে ক্রমিক নং লিখবো 1, ঠিক আছে। তারপর এখানে আমার খরচের বিবরণ লিখতে বলছে, আর অ্যাকচুয়ালি তোমার যে খরচটা হয়েছে সেটা কোন ধরনের খরচ বা কিভাবে খরচটা হয়েছে ওইটা লিখতে হয়। এখানে যেহেতু আমরা বেতন দিচ্ছি আমি এখানে বিবরণে শুধু বেতন, কর্মচারীর বেতন প্রদান এটা লিখলেই হবে। তাহলে আমরা খরচের বিবরণ কি করব, আমার কর্মচারীকে বেতন দেওয়া হয়েছে তার জন্য আমি লিখব কর্মচারীর বেতন প্রদান। কত টাকা দেওয়া হয়েছে ভাইয়া? কর্মচারীর বেতন 12,000 টাকা। তাহলে তুমি সুন্দর মতো এখানে 12,000 টাকা লিখবা, ঠিক আছে। এখন ধরো আরেকটা যদি খরচ হইতো, ধরো ভাড়া প্রদান, তাহলে আমি এখানে 2 নাম্বার দিয়ে এখানে লিখতাম ভাড়া প্রদান আর একটা খরচের বিবরণ আর এখানে টাকা লিখতাম, তারপর যোগ করে টোটাল নিচে নামাইতাম। কিন্তু আমার এই উদাহরণে একটাই আমার এন্ট্রি আছে খরচে, তার জন্য ক্রমিক নং 1 একটা এন্ট্রির বিবরণ দিলাম, টাকা লিখলাম, তাহলে আর তো কোনো এন্ট্রি নেই। তাহলে এইটাকেই আমি দাগ টেনে এই অ্যামাউন্টটা নামিয়েই আমি যে টানবো, ঠিক আছে। আমার টোটাল 12,000 টাকাই খরচ হয়েছে। এই যে 12,000 টাকা আমার খরচ হয়েছে, এই 12,000 টাকাই আমার এইখানে কথা লিখতে হবে। তাহলে আমি এখানে কি লিখবো? 12,000 টাকা মাত্র। টাকা মাত্র। এই টাকাটা লেখার পরে আমার এখানে এই যে 4 জনের স্বাক্ষরের যে এটা লিখতে হবে, ক্যাশিয়ারের স্বাক্ষর, হিসাব রক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতা স্বাক্ষর, এই 4টা স্বাক্ষরের কথা আমার তুলে দিতে হবে। বাস, এই যে এইভাবে তুমি যদি অঙ্কটা করো, এই নিয়মে অঙ্কটা করো, তাহলেই তোমার ডেবিট ভাউচার করা শেষ। যদি এটা খ অথবা গ নাম্বারে আসে তাহলে তুমি অটো 4 পেয়ে যাবা। এইভাবে তুমি খুব সহজে ডেবিট ভাউচার প্রস্তুত করতে পারো। এরপর এই ডেবিট ভাউচারের মতোই কিন্তু ক্রেডিট ভাউচার। এবার চলো আমরা যেহেতু ডেবিট ভাউচার শিখেছি, ক্রেডিট ভাউচারটা যদি আমাকে প্রস্তুত করতে বলে তাহলে আমরা কখন প্রস্তুত করব, কত তারিখের প্রস্তুত করব সেটা জেনে নিই। এবং ক্রেডিট ভাউচারের ছকটা প্রায় এটার মধ্যে কোন জায়গায় পরিবর্তন সেটা আমি বলে দিচ্ছি। তাহলে প্রথমেই আমরা জেনে নিই ক্রেডিট ভাউচারটা কখন প্রস্তুত করতে হবে। এখন আমরা কি প্রস্তুত করব? ক্রেডিট ভাউচার, ঠিক আছে। দেখো এখানে পণ্য ক্রয় অথবা খরচ লিখছিলাম ডেবিট ভাউচার, কিন্তু এখানে ক্রেডিট ভাউচারের সময় আমার লিখতে হবে পণ্য বিক্রয়, পণ্য বিক্রয় অথবা অথবা কোনো আয় হলে, আয় হলে, হলে তো লেখাই আছে, কোনো আয় হলে ক্রেডিট 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 ভাউচার প্রস্তুত করা হয়। একবার ইজি, কোনো খরচ অথবা পণ্য ক্রয় করা হলে ডেবিট ভাউচার প্রস্তুত করবা, আর কোনো পণ্য বিক্রয় অথবা তুমি যদি কোনো আয় করো তাহলে তুমি কি ভাউচার প্রস্তুত করবা? ক্রেডিট ভাউচার প্রস্তুত করবা, ঠিক আছে। তাহলে ক্রেডিট ভাউচারের নমুনা ছকটা কি হবে? ক্রেডিট ভাউচারের নমুনা ছকটা কি হবে বলো তো? ক্রেডিট ভাউচারের নমুনা ছকটা কি হবে দেখবা? খালি তুমি এইখানে এই ডেবিট ভাউচার নং এর জায়গায় কি লিখবা জানো? এখানে খালি ক্রেডিট ভাউচার নং লিখবা। এখানে জাস্ট ডেবিট ভাউচার প্রস্তুত করলে ডেবিট ভাউচার নং, ক্রেডিট ভাউচার প্রস্তুত করলে এখানে জাস্ট ক্রেডিট ভাউচার নং হবে। তারপর হিসাব খাতের নাম সেম জিনিস লিখবা, তারিখ সেম জিনিস লিখবা, গ্রহণকারীর নাম ঠিকানা এগুলা সেম জিনিস লিখবা। কিন্তু ক্রেডিট ভাউচারে হয়তো তারিখটা পরিবর্তন হবে, হিসাব খাতের নামটা পরিবর্তন হবে, ভাউচার নংটা পরিবর্তন হবে। দেখো এখানে পরিবর্তন হয়েছে কি, এখানে ডেবিট ভাউচারটা ছিল ডেবিট ভাউচার নং, আর এখানে ক্রেডিট ভাউচার কি লিখবা? ক্রেডিট ভাউচার নং, ঠিক আছে। বাকি হিসাব খাতের নাম এটা ডেবিট ভাউচারের মতোই,
তারিখ, গ্রহণকারীর নাম, ঠিকানা, এইগুলো আগের মতোই। বক্সে কি হবে, এখানে ক্রমিক নং আছে, ঠিক আছে, এখানে ক্রমিক নং আছে, কিন্তু তুমি যখন ক্রেডিট ভাউচার প্রস্তুত করবা তখন তুমি কেন ক্রেডিট ভাউচার প্রস্তুত করতেছো, তখন তুমি আয় হইলে ক্রেডিট ভাউচার প্রস্তুত করতেছো। এখানে ক্রমিক নং ঠিক থাকবে, কিন্তু খরচের বিবরণের জায়গায় তোমার লিখতে হবে আয়ের বিবরণ। ক্রেডিট ভাউচারে এখানে কি লিখবা, আয়ের বিবরণ, ঠিক আছে। আর টাকার জায়গায় থাকবে। এখানে টাকা কোথায় এই জিনিসটাও সেম থাকবে। আর যে 4 জনের স্বাক্ষর দিছিলা ডেবিট ভাউচারে, সেই 4টা স্বাক্ষর সেম থাকবে, যেমন ক্যাশিয়ার স্বাক্ষর, হিসাবরক্ষকের স্বাক্ষর, ব্যবস্থাপকের স্বাক্ষর, গ্রহীতার স্বাক্ষর, এই 4টাও সেম থাকবে। তাহলে দেখো, এই হচ্ছে আমার ক্রেডিট ভাউচারের নমুনা ছক। ডেবিট ভাউচারে কি ছিল, খরচ ছিল, দেখে ডেবিট ভাউচার আমরা খরচ হলে প্রস্তুত করি, তার জন্য এখানে ডেবিট ভাউচার নং, হিসাব খাতের নাম লিখতাম, ওই 3টা ঠিকই থাকতো। এবার ক্রমিক নং, আর এখানে লিখতাম ব্যয়ের বিবরণ। তাহলে এই 2টা জায়গায় ক্রেডিট ভাউচারে পরিবর্তন হয়েছে। এখানে ক্রেডিট ভাউচার আয় হইলে প্রস্তুত করতে হয়, তার জন্য এখানে ক্রেডিট ভাউচার নং, আর এখানে লিখবো আয়ের বিবরণ। বাকি সবই ডেবিট ভাউচারের মতো। চলো এখন আমরা এই উদাহরণের মাধ্যমে ক্রেডিট ভাউচারটা প্রস্তুত করি। এখানে কি বলছে, জানুয়ারির 8 তারিখ পণ্য বিক্রয় করলে কি হয় ভাইয়া, আয় হয়। পণ্য বিক্রি করছে কত হাজার টাকা, 50,000 টাকা, কারবারি বারটা 10%, ঠিক আছে। আর ভাউচার নং 12 দেওয়া আছে। তাহলে আমরা সবার প্রথমে কি লিখবো, এখানে যেহেতু ভাউচার নংটা দেওয়া আছে 12, এখানে আগে ভাউচার নংটা লিখি 12। এরপর আমার বলছে হিসাব খাতের নাম কি ভাইয়া, এখানে তোমার কোন কারণে আয় হয়েছে, বিক্রয়ের কারণে আয় হয়েছে না, তাহলে তুমি হিসাব খাতের নাম কি লিখবা, বিক্রয় হিসাব। তাহলে এখানে লিখবো আমরা কি, বিক্রয় হিসাব, ওকে। এরপরে তোমার কি দেওয়া আছে, তারিখটা তুমি কি বসাবা, এই যে জানুয়ারির 8 তারিখ তুমি বিক্রয় করছো না, তাহলে তুমি লিখবে কি 8 জানুয়ারি 2017। এখানে সুন্দর মতো 8 জানুয়ারি 2017 লিখবা, ওকে। এরপরে তোমার গ্রহণকারীর নাম, তুমি যে বিক্রয় করছো কার কাছে বিক্রয় করছো, এটা যদি লেখা থাকো, ধরো তুমি লিটনের কাছে বিক্রয় করছো, তাহলে তুমি ওইখানে লিটন লিখতা। তারপর যদি লিটনের ঠিকানা দেওয়া থাকতো ঠিকানা লিখতা। এই অঙ্কে যেহেতু গ্রহণকারীর নামও দেওয়া নাই, ঠিকানা দেওয়া নাই, আমরা লিখবো না, ফাঁকা রাখবো, ওকে। এরপর এতটুকু কমপ্লিট হলে আমরা এইখানে কি করবে, এই বক্সটা পূরণ করবো। এখানে আমার আয় কয়টা হয়েছে, একটা, তার জন্য আমি এখানে ক্রমিক নং 1 লিখবো। এখানে আমার আয়টা কেন হয়েছে, আমার পণ্য বিক্রয় করেছি, তাহলে বিবরণে লিখবো কি, পণ্য বিক্রয়। কিন্তু ভাইয়া এইখানে পণ্য বিক্রয় 50,000 টাকা এবং বলছে কারবারি বাট্টা 10%, এই কারবারি বাট্টাটা কিন্তু তোমার বাদ দিতে হবে। তাহলে এখানে তুমি আগে 50,000 টাকা লিখবা, ঠিক আছে। 50,000 টাকা লিখার পরে এইখানে তোমার লিখতে হবে বাদ কারবারি বাট্টা কত পার্সেন্ট দেওয়া আছে, কারবারি বাট্টা 10%। তাহলে তুমি এখানে কি লিখবা, বাদ কারবারি বাট্টা 10%। এটা তুমি চাইলে এইভাবে দেখা দিতে পারো, ব্র্যাকেটে 50,000 টাকা গুণ 10%, ঠিক আছে। তাহলে 50,000 টাকা যদি 10% করো কত হয়, 5,000 টাকা হয়। তাহলে এখানে কি লিখবা, 5,000 টাকা কারবারি বাট্টা। এটা বাদ দেওয়ার পরে কত থাকবে ভাইয়া, 45,000 টাকা। তাহলে এখানে 45,000 টাকা লিখবা। এই যে তোমার অঙ্ক এইখানেই কি কমপ্লিট। তাহলে এইখানে যে 45,000 টাকা বের হইলো, এই টাকাটাই তোমার এখানে আবার কি লিখতে হবে, কথায় লিখতে হবে। তাহলে আমি এখানে কথায় লিখবো কি, 45,000 টাকা মাত্র, ওকে। এরপরে এই যে 4 জনের স্বাক্ষর তোমার নিচে লিখতে হবে, তাহলেই আমার ক্রেডিট ভাউচার শেষ। তাহলে আমি যদি আরেকটু রিপিট করি, তুমি ডেবিট ভাউচার কখন প্রস্তুত করবা, পণ্য ক্রয় বা ব্যয় হলে। ডেবিট ভাউচার কি করবা, প্রথমে প্রতিষ্ঠানের নাম, এখানে লিখবা ডেবিট ভাউচার নং, এখানে হিসাব খাতের নাম, এখানে তারিখ, এখানে গ্রহণকারীর নাম, ঠিকানা, তারিখ কোন তারিখে তোমার ব্যয়টা হয়েছে ওই তারিখ ডেবিট ভাউচার প্রস্তুত করলে, ঠিক আছে। আর ক্রেডিট ভাউচার প্রস্তুত করলে তুমি কোন তারিখে আয় হয়েছে ওইটা, ঠিক আছে। আর ক্রেডিট ভাউচার প্রস্তুত করলে এখানে ক্রেডিট ভাউচার নং এই। এরপর এখানে তোমার ছকে যদি ডেবিট ভাউচার প্রস্তুত করো, ক্রমিক নং আয় ব্যয়ের বিবরণ টাকা। আর যদি তুমি ক্রেডিট ভাউচার প্রস্তুত করো, ক্রমিক নং আয়ের বিবরণ টাকা, ঠিক আছে। আর বিবরণে তো তুমি যেই পণ্য ক্রয় করলে বা যেই খরচটা হবে ওইটার বিবরণ লিখবা। ক্রেডিট ভাউচারের সময় যেই আয়টা হবে ওইটার বিবরণ লিখবা। টাকা কথা এখানে যেটা টোটাল বের হবে ওইটাই টাকা কথা লিখবা।
আর নিচে তো অল টাইম ডেবিট ভাউচার বলো ক্রেডিট ভাউচার বলো এই 4টা স্বাক্ষর হবে। তো আশা করি আজকে তোমরা খুব সহজেই ডেবিট ভাউচার ও ক্রেডিট ভাউচার কিভাবে প্রস্তুত করতে হয় সেটা বুঝতে পেরেছো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আগামী ক্লাসে আরো অনেক বিষয় নিয়ে আলোচনা করব। তার জন্য আমাদের পেজে ফলো দিয়ে রাখবে, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে। আসসালামু আলাইকুম।